আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে তৃণমূল কংগ্রেসের কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনগর্জন সভা। 25শে ফেব্রুয়ারি বজবজের একটি সভায় বক্তব্য রাখছিলেন দলের সেকেন্ড ইন কমান্ড ডায়মন্ড হারবারের সাংসদ, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময়ে তিনি ঘোষণা করেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজকের জনগর্জন সভা। একই সঙ্গে স্লোগানও বেঁধে দেওয়া হয়, তৃণমূলের জনগর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, তৃণমূলের অধিকার অর্জন। বলার অপেক্ষা রাখে না, এখানে বিরোধীদের এই শব্দটি গেরুয়া অক্ষরে লেখা। মাত্র 15 দিনের এই প্রস্তুতি, একেবারে কর্পোরেট কালচার সেজে উঠেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। আধুনিক এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের আধুনিক এই জনসভাকে দেখতে ইতিমধ্যেই মুখিয়ে রয়েছে গোটা রাজ্য তথা গোটা দেশ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। দুটি মূল মঞ্চ রয়েছে, 72 ফুট বাই 20 ফুটের। দলের কর্মী সমর্থকরা আসতে শুরু করে দিয়েছেন। একেবারে কর্পোরেট কালচার যেটা বলা হয়। মাত্র 15 দিনের এই প্রস্তুতি এবং একই সঙ্গে কোন সাংসদ কোথায় বসবেন ইত্যাদি ইত্যাদি বিষয়, কোন বিধায়ক কোথায় বসবেন, যারা নতুন আসছেন তারা কোথায় থাকবেন, তারা তো রয়েছে সঙ্গে। আপনারা জানেন যে এখানে নেটওয়ার্কে প্রবলেম হয়, তাই আলাদা করে নিজস্ব ওয়াইফাই এর বন্দোবস্ত রাখা হয়েছে। 330 ফুট লম্বা র্যাম্প, যে র্যাম্পের মাধ্যমে হেঁটেই দলের কর্মী সমর্থকদের একেবারে কাছে পৌঁছে যাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য। ঋতব্রত, এইরকম ব্রিগেড এর আগে হয়েছে কিনা আমি সে প্রসঙ্গে পরে যাব, তবে সব থেকে গুরুত্বপূর্ণ এতক্ষণ যেটা চলছিল যে 42টি প্রার্থী তালিকা, রাজ্যের 42টি আসনে প্রার্থী তালিকা আজ ঘোষণা করতে চলেছে তৃণমূল। সেটাই কিন্তু সত্যি, একদম আজকে 42টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে তৃণমূল। চমক কোথায় থাকছে? অবশ্যই সবার নজর থাকবে তমলুকের দিকে, ডায়মন্ড হারবারের দিকে। ঋতব্রত, অবশ্যই প্রবীর, দেখো এখন রাজ্য রাজনীতির পুরো বিরোধী এবং শাসকের রাজনীতি হচ্ছে চমকের রাজনীতি। যে যত চমক দিতে পারবে, কেউ প্রাক্তন রাজ্য বিচারপতিকে নিয়ে এসেছেন, তো কেউ কোনো সদ্য প্রাক্তন আইপিএস অফিসারকে নিয়ে আসবেন। এসব চমক চলবে। আসলে কি, এখানে ব্র্যান্ড মমতার নামে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে শাসকের ভোট হয়, অন্যদিকে নরেন্দ্র মোদী ব্র্যান্ড নরেন্দ্র মোদীর নামে ভোট হয়। জনগণ কি ভাবলো কারো কিছু এসে যায় না। এখন তো রাজনীতি আর আগের মতো নেই। এখন রাজনীতিতে কে কিরকম গ্ল্যামার আর চমক দিতে পারবে, যাকে ইংরেজিতে বলে স্টান্টবাজি, তার উপর রাজনীতি দাঁড়িয়ে আছে। সুতরাং নরেন্দ্র মোদী তিনি একের পর এক স্টার ক্যাম্পেইনার হিসেবে একের পর এক তিনি আমরা জানি সভা করে গেছেন। এবং আজকে তৃণমূলের সভা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সভায় থাকবে। তৃণমূলের সভা একেবারে পাল্টা জনগর্জন, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে এই গর্জন, রাজ্যের প্রাপ্য টাকা, রাজ্যের বকেয়া টাকা পাওয়ার জন্য গর্জন। এবং এই গর্জন আসলে ধ্বনিত হোক ব্যালট বক্সে, সেটাই নিশ্চয়ই তৃণমূল শীর্ষ নেতৃত্ব চান। তবে একটা কথা খুব পরিষ্কার, আজকে চমক তো থাকবেই প্রার্থী তালিকায়। তার কারণ একের পর এক ঘটনা বিভিন্ন জায়গায়, এবং আগের লোকসভা নির্বাচন আর আজকে যে পরিস্থিতিতে লোকসভা নির্বাচন হচ্ছে সম্পূর্ণ আলাদা। এখানে মনে রাখতে হবে, অনুব্রত মণ্ডলের মতো সাংগঠনিক নেতা নেই। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক সহ একাধিক তৃণমূল নেতৃত্ব এখন আমরা জানি যে তারা রয়েছেন বিহাইন্ড দ্য বার। সব মিশিয়ে এমন একটা পরিস্থিতিতে তৃণমূল রয়েছে, সেইখানে দাঁড়িয়ে প্রার্থী তালিকায় বেশ কিছু পরিবর্তন আসবে যদি আমরা 5 বছরের আগের প্রার্থী তালিকার সঙ্গে পর্যালোচনা করি। এবং এটাও ঠিক কথা যে এবারের প্রার্থী তালিকায় পার্টির কর্মী নেতৃত্ব তাকিয়ে রয়েছে শুধু গ্ল্যামার আর চমক না, নাকি যারা সত্যি দিন রাত উদয়স্ত পরিশ্রম করে শাসকের হয়ে রাজনীতিটা করেন, মানুষের সামনে থাকেন, তারা কি সত্যি যোগ্য মর্যাদা পাবেন? প্রশ্ন রয়েছে বিভিন্ন জায়গায় ভূমিপুত্ররা, তারা কি তাদের জায়গা পাবেন, নাকি সেখানেও গ্ল্যামারের চমক থাকবে? অর্থাৎ গ্ল্যামার এবং নামি দামি যারা অভিনেতা অভিনেত্রী, তারাই কি শুধুমাত্র কি অলঙ্কৃত করবেন পদ? এই সমস্ত নিয়ে নিশ্চয়ই
সবার দৃষ্টি রয়েছে রচনা ব্যানার্জি, টোনা গাঙ্গুলি রয়েছে, সত্য বলা যেতে পারে মানে এখনো আইপিএস অফিসারের মানে উর্দি সবে ছাড়ছেন এরকম কোনো আধিকারিক থাকেন নাকি, এসব তো রয়েছেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে অবশ্যই চোখ রয়েছে যে কাকে কোথায় দাঁড় করানো হবে, তমলুকে কে প্রার্থী হবে, কিভাবে স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে বিভিন্ন জেলায়, অন্তত প্রার্থী তালিকা দেখে সেটা স্পষ্ট হয়ে যাবে। প্রবীণ, একদমই তার সঙ্গে আমি কয়েকটা কেন্দ্রর নাম আমি একটুখানি তুলে ধরতে চাই ঋতব্রত। যেমন ধরো আলিপুরদুয়ার, জন বার্লাকে এবারে প্রার্থীকরণে ভারতীয় জনতা পার্টি সেখানে বড় স্ট্রিকাকে দিয়েছে। জন বার্লাকে প্রত্যাবর্তন করছেন তৃণমূল কংগ্রেসে, এবং জন বার্লাকে কি আলিপুরদুয়ারে প্রার্থী করা হতে পারে? দেখো, জন বার্লা প্রার্থী না হওয়াটাই খুব আশ্চর্যের বিষয় হবে, তৃণমূলের প্রার্থী না হওয়াটা। তার কারণ ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূলের মধ্যে একটা ফুলে ফুলে ঢলে ঢলে একটা অবাধ বিচরণ আছে। একে অপরের প্রার্থী ভাঙানো, একে অপরের অসন্তুষ্ট ক্ষুব্ধ প্রার্থীকে জায়গা দেওয়া, এটা যেন একটা প্রচলিত রীতি হয়ে গেছে। সুতরাং সেক্ষেত্রে আলিপুরদুয়ারে যদি জন বার্লা প্রার্থী না হন তৃণমূলে, তাহলেই বরং আশ্চর্যের ঘটনা বলে চিহ্নিত থাকবে। আমার ব্যক্তিগতভাবে সাংবাদিক হিসেবে মনে হয় জন বার্লা অনেকটাই এগিয়ে রয়েছেন এবার তৃণমূলের পদপ্রার্থী হিসেবে। একদম। আমরা যদি উত্তর 24 পরগনা দিকে একটু তাকাই, অবশ্যই এখানে গতবারে 5টা জেলার 5টা আসনের মধ্যে 2টি গিয়েছিল বিজেপির দখলে, যদিও পরবর্তীকালে ব্যারাকপুর থেকে যিনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন অর্জুন সিং প্রত্যাবর্তন করেন তৃণমূলে, তিনি এখনো তৃণমূল কংগ্রেসেই রয়ে গিয়েছেন। এই ব্যারাকপুরে কি নতুন মুখ আসতে পারে এবং সেই জায়গায় কি এগিয়ে থাকবেন বিধায়ক রাজ চক্রবর্তী? দেখো, ব্যারাকপুরের রাজনীতিটা এমন একটা রাজনীতি, সেখানে অর্জুন সিং 3 প্রজন্ম ধরে রাজনীতি করে চলেছেন, এবং অর্জুন সিং চটকলের শ্রমিক মালিক থেকে শুরু করে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তার একটা আলাদা রকম একটা তার কারিশমা আছে, তার কারণ দীর্ঘদিনের রাজনীতির এবং রাজনীতিতে তিনি রয়েছেন। কিন্তু মুশকিল হচ্ছে সেখানে 3 বিধায়ক সহ এক রাজ্যের মন্ত্রী তারা চান না যে অর্জুন সিং এই ক্ষমতাটা ভোগ করুক, এবং গত লোকসভা নির্বাচনে অর্জুন সিং এর ভারতীয় জনতা পার্টিতে চলে যাওয়া, যে শূন্যতাটা রয়েছে সেই শূন্যতাটা অর্জুন সিং যাতে ফিরে এসে পূরণ না করতে পারে তার জন্য তারা যাবতীয় চেষ্টা করেছে। তার সত্ত্বেও অর্জুন সিং যদি এবার ব্যারাকপুর শিল্পাঞ্চলে অর্থাৎ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী না হন, তাহলে ওই এলাকার রাজনীতিতে বলা যেতে পারে ইন্দ্রপতন। এই ধরনের ঘটনা যদি ঘটে, অর্জুন অনুগামীরা বলছেন এর কোনো প্রশ্নই ওঠে না, অর্জুন সিং দলেই এসেছেন এই শর্ত রেখে যে তিনি লোকসভা নির্বাচনে এই সিটটি অর্থাৎ এই ব্যারাকপুরের টিকিট তিনি পাবেন, এটা প্রায় কনফার্ম করে তিনি এসেছেন। আবার অন্যদিকে যে প্রবল অসন্তোষ রয়েছে তৃণমূলের, এবং বিশেষ করে এক মন্ত্রী সহ বেশ কিছু বিধায়ক তারা যে জোট বেঁধেছেন তাদের প্রশমিত করার উদ্দেশ্যে, তাহলে কি সত্যি রাজ চক্রবর্তীর মতো মুখকে নিয়ে আসা হবে? প্রসঙ্গত উল্লেখযোগ্য, রাজ চক্রবর্তীর এবারকার জন্মদিনে বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছিল ব্যারাকপুর শিল্পাঞ্চলে, সুতরাং সেটাও একটা তাৎপর্য রয়েছে। সত্যি কাউন্টডাউন শুরু হয়ে গেছে, মহেন্দ্রক্ষণ আর দেরি নেই, বোঝা যাবে কে কার মুখে হাসি ফুটবে, অর্জুন সিং না অন্য কেউ। ঋতব্রত, এটাও তো হতে পারে অর্জুন সিং হয়তো দলেই রইলেন কিন্তু তিনি টিকিট পেলেন না ব্যারাকপুরে পেলেন রাজ চক্রবর্তী, অর্জুন সিংকে জেলাতেই দমদম কেন্দ্রে নিয়ে আসা হলো। দেখো, অর্জুন সিং প্রায় 3 প্রজন্ম ধরে সেখানে রাজনীতি হন, মানে অর্জুন সিং এর বাবা, তিনি তো বিখ্যাত আমরা জানি যে কংগ্রেস নেতা ছিলেন, তার পিতা অর্থাৎ অর্জুন সিং এর প্রপিতামহ তারাও কিন্তু সেখানে ছিলেন। সুতরাং একটা দীর্ঘদিনের রাজনীতির ঐতিহ্য রয়েছে সেখানে, শিল্পাঞ্চল, চটকল এবং অর্জুন সিং এর বংশ পরম্পরায় যে রাজনীতি, সেই রাজনীতিতে অনুগামীরাও বংশ পরম্পরায় রয়েছে। সেক্ষেত্রে ব্যারাকপুর শিল্পাঞ্চল ছেড়ে দমদমে অর্জুন সিংকে দাঁড় করালে, এবং আমরা জানি ব্যারাকপুর শিল্পাঞ্চল হচ্ছে সেখানে বিহার, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড থেকে আগত মানুষজন আছেন, মিশ্র ভাষা সেখানে ব্যবহার করা হয়, সেখানে শুধুমাত্র
বাঙালি ভোট নয়, সেখানে অন্যান্য ভাষাভাষী মানুষরা আছেন যাদের কাছে অর্জুন সিং এর দীর্ঘদিন ধরে রাজনীতি করার জন্য একটা জায়গা রয়েছে। সেক্ষেত্রে দমদম তুলনামূলকভাবে অর্জুন সিং এর পক্ষে কতটা অনুকূল, কতটা সেই দমদমে তিনি দাঁড়াতে পারেন, সৌগত রায় তিনি কি আদৌ প্রার্থী হবেন না, এই সমস্ত অনেক প্রশ্ন রয়েছে। তবে এটা কিন্তু খুব পরিষ্কার, অর্জুন সিং ব্যারাকপুর শিল্পাঞ্চলেই তিনি স্বচ্ছন্দ অনায়াসে রাজনীতি করতে পারেন, এটা কিন্তু তিনি বারবার পার্টিতে কিন্তু এই তার অভিব্যক্তি প্রকাশ করেছেন। সুতরাং দমদমে প্রার্থী হলে অর্জুন সিং কতটা তাতে সম্মত হবে সে বিষয়ে কিন্তু একটা জলঘোলা হওয়ার সম্ভাবনা প্রবল। একদমই তাই, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, এতে মধ্যেই কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের জনগর্জন সভার কাজ শুরু হয়ে গিয়েছে, চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ইতিমধ্যেই দূর দূরান্তের প্রত্যন্ত জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ তারা চলে এসেছেন গতকালই। তবে মুর্শিদাবাদ, নদিয়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতার মানুষ এবং একই সঙ্গে 2 বর্ধমানের মানুষ, সেখানকার কর্মী সমর্থক তারা আসতেই শুরু করে দিয়েছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আমরা এই মুহূর্তে দেখব বর্ধমানের ছবিটা। পাশাপাশি ব্রিগেডের কিন্তু কাজও শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখছেন ট্রেনে ওঠার ভিড় বর্ধমান রেলওয়ে স্টেশনে। রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক চক্রবর্তী। কৌশিক, বর্তমানের ছবিটা ঠিক কিরকম? সকাল থেকে কিন্তু গত 2 দিন ধরে কিন্তু পূর্ব বর্ধমান জেলা থেকে কিন্তু তৃণমূলের সমর্থক কিন্তু বিভিন্ন মাধ্যমে কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে। সকাল থেকে কিন্তু যেটা আমরা পেয়েছি যে বর্ধমান স্টেশন সহ অন্যান্য যে স্টেশন গুলো আছে সেখানে কিন্তু ট্রেনে করে কিন্তু কর্মী সমর্থকরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হয়েছে। যারা কর্মী সমর্থক আছে কিন্তু দিতে দিতে কিন্তু ট্রেনে চেপেছে। বিভিন্ন জায়গায় যারা নেতৃত্ব আছে তারা কিন্তু কর্মী সমর্থকদেরকে একত্রিত করে তারা কিন্তু কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। আমরা দেখলাম পুরো বর্ধমানের যে যুব সভাপতি আজবিহারীর নেতৃত্বে কিন্তু মানে তিনি যেটি বলছেন প্রায় 2 লক্ষ কর্মী সমর্থক কিন্তু বর্ধমান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে। তিনি এরকম রয়েছে। অপরদিকে কিন্তু রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী দেবনাথের নেতৃত্বে কিন্তু বাংলা থেকে কিন্তু প্রচুর কর্মী সমর্থক কিন্তু ক্রিকেটের উদ্দেশ্যে রওনা হয়েছে। একই সাথে কিন্তু রাস্তা থেকেও জেলা কংগ্রেসের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জির নেতৃত্বে কিন্তু হাজার হাজার কিন্তু তৃণমূল কর্মী সমর্থক কিন্তু বাস, ট্রেন এবং ব্যক্তিগত গাড়ি কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছে। পূর্ব বর্ধমান জেলার কিন্তু একেবারেই যারা কর্মী সমর্থকরা আছে তারা কিন্তু সকাল থেকেই যেরকম গেছে একই সাথে আগের দিনও কিন্তু অনেকেই চলে গেছে, সেরকম কিন্তু দলীয় সূত্রে খবর পাচ্ছে। এখন অব্দি কোনো অপ্রীতিকর কোনো ঘটনার কিন্তু খবর পাওয়া যায়নি পূর্ব বর্ধমান জেলা থেকে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কৌশিক। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি কৌশিক চক্রবর্তীর সঙ্গে। বর্তমান স্টেশন এবং বর্তমান বাস স্ট্যান্ডের ছবিটা তুলে ধরলেন আমাদের প্রতিনিধি কৌশিক চক্রবর্তী। ইতিমধ্যেই ব্রিগেডের জনগর্জন সভার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে সেখানে। আজকে সকাল থেকে হাওড়া, শিয়ালদা বিভিন্ন জায়গার ছবিটা কিন্তু এক। দলে দলে কাতারে কাতারে মানুষ আসছেন এবং তাদের অভিমুখ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। মাত্র 15 দিনের প্রস্তুতিতে আজকে তৃণমূল কংগ্রেসের এই জনগর্জন সভা, যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রয়েছেন শিয়ালদা স্টেশনে আমাদের প্রতিনিধি শান্তিকা। শান্তিকা, শিয়ালদা স্টেশনের ছবিটা ঠিক কিরকম দেখতে পাচ্ছ এই মুহূর্তে? দেখো, সকাল থেকেই শিয়ালদা স্টেশনে যেদিকেই তাকানো যাচ্ছে কার্যত তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়টাই চোখে পড়ছে এবং বিভিন্ন জায়গা থেকে, রানাঘাট, চাকদা, এরকম বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু আসছে এবং আজকে প্রত্যেকেরই গন্তব্য একেবারে ব্রিগেড এবং ব্রিগেডের রং যে আজকে একেবারে সবুজ এমনটা কিন্তু বলাই যায় এবং বিভিন্ন জায়গা থেকে যে তৃণমূল কর্মী সমর্থকরা আসছেন তারা কিন্তু একেবারে মিছিল করে তারা রওনা হচ্ছেন ব্রিগেডের দিকে এবং স্বাভাবিকভাবেই একটা বিপুল পরিমাণ ভিড় শিয়ালদা স্টেশন থেকে চোখে পড়ছে এবং কিছুক্ষণ আগেও যখন তাদের সঙ্গে কথা বলছিলাম তারা কিন্তু একেবারে ব্রিগেড আজকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়বে, অনেকে হয়তো প্রবেশ করতেও পারবেন না, মাঠে ঢুকতেও পারবেন না, এমনটাই কিন্তু তারা বলছেন এবং একই সঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের ব্যাপক জয় নিয়ে তারা কিন্তু নিশ্চিত এবং অন্যদিকে মুখ্যমন্ত্রী
চাইছেন এই বার্তাও তারা দিচ্ছেন। সব মিলিয়ে একেবারেই শিয়ালদহ স্টেশনে এই মুহূর্তে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় যে উপচে পড়ছে সেটা সেই ছবিটাই কিন্তু বারে বারে করে ধরা পড়ছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। সায়ন্তিকা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।